মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খোলাখুলি ভোট চাইছেন পুলিশ অফিসাররা। স্যার, আমাদের সঙ্গে রয়েছেন আজকে নজরুল ইসলাম সাহেব, প্রাক্তন আইপিএস অফিসার, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। স্যার, আমি আপনার কাছ থেকে শুনবো যে পুলিশ যদি ঠিকঠাক কাজ করে তাহলে কি হয়, আপনি এটা বলছিলেন। তবে তার আগে আরও একজন পুলিশের এক কর্তা, তার বক্তব্য আপনাদেরকে শোনাবো, যে তিনি বলছেন যে ঋণ শোধ করার সময় এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মাথার ওপর ছাতার মতো। আমি একটা বক্তব্য একটু শোনাবো, শুনবো। দেখিয়ে দেন যে এই রকম জগন্নাথ মন্দির বানিয়ে দিতে পারবে, একজনকে দেখান ভারতবর্ষের মধ্যে, উনি নারী, উনি পারেন। তেমনি করে আরো অনেক কিছু পেতে পারবো যদি আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি। সেই ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাব। পরিষ্কার করে বলছেন যে তাকে আমরা দেখতে পারি, তাকে দেখার নাকি সময় এসেছে। কিভাবে দেখবেন একজন পুলিশের এসআই? এইরকম কথা পুলিশের লোকেরা বলতে পারেন না, কোনো সরকারি কর্মচারী বলতে পারেন না। কারণ যে কোনো সরকারি কর্মচারী, পুলিশও তাদের মধ্যে আছেন, তারা দেশের আইন অনুসারে কাজ করেন। এবং আমি আবারও বলছি, তাদের কন্ডাক্ট রুলস আছে। আমি কাজ করতাম, আমারও ছিল, যারা কাজ করছেন তাদেরও আছেন। এই কন্ডাক্ট রুলস তারা লঙ্ঘন করছেন এবং এই জন্য তাদের সাজা হওয়া উচিত। তাদের স্যার, কোথাও কি মনে হয় যে রাষ্ট্রপতি শাসন জারি করলে এই ধরনের কথাবার্তা এগুলো বন্ধ হবে? আপনি কি রাষ্ট্রপতি শাসনের কথা বলবেন এই সুশৃঙ্খল, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোটের জন্য? দেখুন, রাষ্ট্রপতি শাসন তো অনেক পরের ব্যাপার। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, যদি এখানকার কর্মচারীরা নিরপেক্ষভাবে কাজ করার চরিত্র হারায়, তাহলে বাইরে থেকে লোক এনে তাদেরকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং বাইরের কোনো নিরপেক্ষ লোকের হাতে পুলিশের দায়িত্ব দিয়ে তাদের ক্ষমতা আছে। এবং আপনি যে রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, রাষ্ট্রপতি শাসন তিনটে কারণে হতে পারে, 355 ধারায় বলা আছে। সেটা বাইরের আক্রমণের জন্য হতে পারে, ভিতরের গোলযোগের জন্য হতে পারে, এবং রাজ্যের প্রশাসন যদি সংবিধান অনুসারে চালানো না যায় তাহলে হতে পারে। রাজ্যপালের কাছে রিপোর্ট পেয়ে বা অন্য কোনোভাবে যদি রাষ্ট্রপতি সন্তুষ্ট হন যে এখানে প্রশাসনটা সংবিধান অনুসারে চলছে না, তাহলে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এবং রাষ্ট্রপতি শাসন জারি করলে তো আপনারা জানেন, তাহলে এই রাজ্য সরকার কাজ করবে না। এখানকার যে প্রশাসন, সেটা রাষ্ট্রপতির অধীনে গভর্নরের মাধ্যমে কাজ করবেন। এবং তখন এই যে পুলিশ অফিসাররা বলছেন, এই যে অন্য সরকারি কর্মচারীরা, তারা তখন রাজ্যপালের অধীনে কাজ করবেন। এবং তখন রাজ্যপাল সরাসরি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। রাজ্যপালের অধীনে যারা ডিজি আছেন, সিপি আছেন, এসপি আছেন, ওসি আছেন, এবং তাহলে এটা নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। অর্থাৎ আপনি বলছেন যে এখন রাজ্যের যে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যে বাধাটা সৃষ্টি করছেন, তিনি করতে পারবেন না। আচ্ছা, আমি আরো একজনের বক্তব্য শোনাবো, আরো এক পুলিশ আধিকারিক, তার বক্তব্য শোনাবো। দুজনের বক্তব্য শুনিয়েছি, আরো একজনের বক্তব্য শুনবো। সেই অভিভাবিকার আন্ডারে, ছাতার তলায় আমরা আছি। দিন এসছে, আগামী দিন আসছে, আমাদের ঋণ শোধ করার দিন। সকলে একসাথে হন, এক ছাতার তলায় থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কাণ্ডারি, সেই দপ্তরের কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না। সুতরাং আগামী দিনে তার আশীর্বাদে সমস্ত কিছু পূর্ণ হবে। আরও একজন কলকাতা পুলিশের ডিসিপি র্যাঙ্কের পদমর্যাদার একজন পুলিশ অফিসার, তিনি বলছেন অভিভাবিকা। মানে একের পর এক এইরকম পুলিশের বক্তব্য যদি আসে সামনে, যেটা আপনি বলছেন যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে ডিরেক্ট রাজ্যপালের আন্ডারে আসবে, তখন এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে, তাহলে কি এই পুরো পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে আপনি রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাবেন? দেখুন, আপনারা তো দেখছেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অনেকগুলো মন্ত্রী একসঙ্গে। তো উনি যেহেতু পুলিশ মন্ত্রীর অধীনে ডিজি কাজ করেন, পুলিশ মন্ত্রীর অধীনে সিপি কাজ করেন, আর সেই সিপির অধীনে ডিসিপি কাজ করেন।
তাহলে এই ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সিপি মাধ্যমে নিতে হবে। তো সিপি মমতা ব্যানার্জির অধীনে কাজ করে, মমতা ব্যানার্জি অনুমতি না দিলে তাদের পক্ষে নিয়ে যদি খুব মেরুদণ্ড সোজা সাহসী লোক না হন তাহলে করতে পারবেন না। তো সেক্ষেত্রে যখন মমতা ব্যানার্জির হাতে এই রাজটা থাকবে না তখন তো ওনারা এই রক্ষাটা পাবেন না, তখন ওনারা এরকম কথা বলার কথা ভাববেই না, ভুলেই যাবেন। আমি বলছি আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন, আপনাকে সেই জায়গায় থামিয়েছিলাম যে পুলিশ যদি ঠিক করে কাজ করে তাহলে কি হতে পারে। দেখুন, বামপন্থ জামানের শেষের দিকে আমাকে কোনো ভোটের ডিউটি দেওয়া হতো না, তৃণমূল জামানে কোনো দিন দেওয়া হয়নি। কারণ আমি ভোটের ডিউটিতে থাকলে গুন্ডা বদমাশরা এই যে রিগিং করা এগুলো করতে পারে না। আমি উদাহরণ দিচ্ছি, এই 90-এর দশকে কলকাতা কর্পোরেশনের ভোটে মুচিপাড়ায় আমাকে ডিউটি দেওয়া হয়েছিল। তৎকালীন কমিশনার বলেছিলেন যে আগের ভোটে এখানে বোমা পড়েছিল, গুলি চলেছিল, খুন খারাপি হয়েছিল, ভোটটা শান্তিতে হয়, তুমি করতে পারো কিনা। আমি কিচ্ছু করিনি। আমি সব দলের নেতাদের ডেকে বলেছিলাম যে কেউ যদি বোমা ফেলতে আসে দেখা যায়, কেউ যদি গুলি চালাচ্ছে দেখা যায়, পুলিশ সরাসরি তাকে গুলি করবে। যদি মরে যায় তাহলে মর্গে যাবে, আর যদি বেঁচে থাকে তাহলে হাজতে যাবে। আমি বলছি কোনো গুন্ডা বদমাস গুলি খেয়ে মর্গে যেতে চায় না, কোনো গুন্ডা বদমাস হাজতেও যেতে চায় না। যখন বোঝে যে তাকে মর্গে তো যেতে হবে না, হাজতেও যেতে হবে না, তখন সে বীরত্ব দেখায়। আর যখনই বোঝে যে হাজতে যেতে হবে তখন লেজ তুলে পালায়। যে আমি এটা বলার পর একটা গুলি চলেনি, একটা বোমা পড়েনি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল। তা আমি তো শুধু পুলিশটা দেখেছিলাম, তাতে এটা করা গিয়েছিল। যাদের সবকিছু দেখার কিন্তু কথা, পুলিশ এইরকম কাণ্ড কারখানা করছে কেন? পুলিশের সমস্যাটা কোথায়? তাদেরকে কেন এই যে চটিচাটা বলা হচ্ছে, দলদাস বলা পুলিশের হচ্ছে, সমস্যাটা- আজকে পুলিশের এই অবস্থা হলো কেন? আমি আপনাকে তো বোঝানোর চেষ্টা করছি যে ধরুন সমান র্যাঙ্ক, আমি যদি নিরপেক্ষভাবে কাজ করি, শাসক দলের নেতাদের কথা না শুনে কাজ করি, আমাকে সিপি রাখবে না, অন্য একটা জায়গায় এডিজি করে দেবে যেখানে আমার গুরুত্ব কম। আমি যদি ঘুষ আদায় করতে চাই, ঘুষ আদায় করারও সম্ভাবনা কম। আমাকে ওসি রাখবে না, অন্য একটা জায়গায় পোস্টিং করে দেবে, তা আম ব্যাটালিয়নি করে দেবে। আমাকে এসপি রাখবে না, আমাকে কমান্ড্যান্ট করে রাখবে। মানে বিভিন্ন কারণে অনেকে ঘুষ আদায়ের জন্যে, বেশি রোজগারের জন্য যেতে চাই, অনেকে ঘুষ আদায় না হলে সামাজিক যে প্রতিপত্তি, স্ট্যাটাস, সেগুলোর জন্য ভালো পদে থাকতে চাই। অসৎ রাজনীতিবিদরা এই জায়গাটায় পুলিশ অফিসারদেরকে শোষণ করে এবং